সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ের বড় অংশ আগুনে ভস্মীভূত। পুড়েছে এলজিআরডি সহ কয়েক মন্ত্রণালয়ের আসবাব, নথি। একাধিক তদন্ত কমিটি গঠন। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে। কেপিআই স্থাপনায় মধ্যরাতে আগুন লাগা নিয়ে নানান প্রশ্ন। আমলে নেওয়া হয়নি সচিবালয়ে নতুন গেট করার নিরাপত্তা ঝুঁকি পরামর্শ। কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। অগ্নি দুর্ঘটনা রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। দিনভর ব্যাহত বিদ্যুৎ, ইন্টারনেট, স্বাভাবিক কাজ হয়নি বেশিরভাগ দফতরে। এটা আসলে একটা সবার জন্যই দুঃখজনক এবং হতাশার। বাইরের লোক অনেক ঢোকে, এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। সবই আমাদের পুড়ে গেছে। এখান থেকে যে উপদেশ মধ্যে দেখা যায় সবই আপনার পুড়ে গেছে। গ্রামের বাড়ি রংপুরে ফায়ার ফাইটার নয়নের দাফন। মরদেহ নেওয়া হলে পরিবারে কান্নার রোল। গ্রেপ্তার ট্রাক ড্রাইভার এবং হেল্পারকে কারাগারে প্রেরণ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই। দীর্ঘদিন রোগ ভোগের পর রাতে হাসপাতালে মারা যান তিনি। দেশ জুড়ে শোকের ছায়া। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মধ্যরাতে লাগা আগুনে 10 ঘন্টা পুড়ল সচিবালয়ের 7 নম্বর ভবন। বৃহস্পতিবার বেলা 11:15 নাগাদ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে কাজ করেছে 19টি ইউনিট। আগুন নেভানোর চেষ্টার সময় ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। আগুনের সূত্রপাত হয় 7 তলা থেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা। পুড়েছে গুরুত্বপূর্ণ নথি। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় 2টার দিকের ছবি এটি। সচিবালয়ের 7 নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন। মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে 8টি ইউনিট কাজ শুরু করে। তবে ভয়াবহতা বাড়তে থাকলে আরও 11টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট 19টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। একই সময়ে ভবনের 2 প্রান্তে আগুন জ্বলছে। 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরাও কাজ করেন। দীর্ঘ 10 ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। 6ষ্ঠ, 7ম ও 8ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুড়ে ছাই। বেলা 11:15টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে এই আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার খবর জানান ফায়ার সার্ভিসের ডিজি। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ। অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায় এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সে কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে। 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়া ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় এভাবে আগুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। কেউ কেউ আবার বলছেন এটি হতে পারে নাশকতা।
তাই তদন্ত কমিটিকে বস্তুনিষ্ঠ তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এলজিআরডি, সড়ক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সহ 5টি মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ রুমে থাকা প্রকল্পের ফাইলপত্র, দুর্নীতি তদন্তের নথি, বাজেটের ডকুমেন্ট, আসবাবপত্র সব পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন। তবে নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র এবং শ্রম মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে এই 2 কমিটি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয় 11টি ভবনে। এর মধ্যে 7 নম্বর ভবনে ঘটে ভয়াবহ আগুনের ঘটনা। দীর্ঘ 10 ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় ভবনের 4টি ফ্লোরের বেশিরভাগ রুম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বড় মন্ত্রণালয় হিসেবে পরিচিত এলজিআরডির 2 ফ্লোরের বেশিরভাগ রুমই পুড়ে গেছে। পুড়েছে সচিবের রুমও। এর উপরের ফ্লোরে টেলিযোগাযোগ উপদেষ্টার রুম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে যুব, ক্রীড়া, সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ। এতে দীর্ঘ সময়ের পুরনো নথিপত্র, প্রকল্প, বাজেটের গুরুত্বপূর্ণ ফাইল, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। মানে ফাইলপত্র, ক্যাবিনেট, আপনার আলমারি, সুকেস যেগুলো ছিল, কম্পিউটার, টেলিভিশন সবই মোটামুটি পুড়ে গেছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের রুম দেখলাম যেটা মানে 90% পুড়েই হয়ে গেছে। সমস্ত মানে কাগজপত্র, সব নথিপত্র যেগুলি আছে সরকারের যে কাজকর্ম সব ডিস্ট্রয় হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় যেগুলো ভবনে আছে সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাগজপত্র যেখানে যাচ্ছে সম্পূর্ণ শেষ আর কি, কোনোটাই বাদ রাখে না আর কি। এটা পরিকল্পিত। যারা আগুনের ঘটনা পরিদর্শন করেছেন, দেখেছেন কাছে গিয়ে, তারা বলছেন আগুনের যে ধরন, এতে নাশকতার ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ বলছেন একই ফ্লোরে 2টি ভিন্ন স্থানে আগুন সন্দেহের অন্যতম কারণ। আবার স্থানীয় সরকার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আগুনের ঘটনাকেও আমলে নিচ্ছেন তারা। কারণ এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে 2 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এলজিআরডি মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরুর কারণেই নাশকতা কিনা এ নিয়ে ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্রনেতা সার্জিস আলমও অগ্নিকাণ্ডকে নাশকতা মনে করেন। বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। আগুনের সূত্রপাত এক জায়গা হলে ধরেন তার আশপাশ যদি পুড়ে যেত, কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে, আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে, আবার 2 সাইড পুড়েছে। আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। 9তলা ভবনটিতে আগুন কিভাবে লেগেছে, কারণ কি, এর সাথে কেউ জড়িত কিনা তা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের আলাদা 2 কমিটি 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানিয়েছেন আগুনের কারণ শর্ট সার্কিট নাকি নাশকতা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তো সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে। সূত্রপাতটা কীভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা জানান সচিবালয়ের ইতিহাসে এমন ভয়াবহ আগুনের ঘটনা নজিরবিহীন। তাই তদন্তের মাধ্যমে দ্রুত কারণ চিহ্নিত করা জরুরি। বলেন ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পারেনি, এর কারণ প্রবেশপথগুলো ফায়ারের গাড়ি ও লিডার উপযোগী নয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। বৈঠকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ নানান আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। এ নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
প্রধান উপদেষ্টার বাসভবনে এই সভার শুরুতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টাও অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেন। উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। অগ্নিকাণ্ডে ক্ষতির একটি চিত্র তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, মন্ত্রণালয়ের কাজ চলমান রাখতে কার্যালয়গুলোকে রিলোকেট করা হবে। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কোন সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। রাতে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা কি রকম ছিল তা নিয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে টুকের সংখ্যা প্রায় 560 সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামূলে সংগ্রহ করা হয়েছে। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে, তাই কাউকে ছাড় দেয়া বা দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কিন্তু সচিবালয়ের মতো কেপিআই স্থাপনায় কিভাবে আগুন লাগলো? নেভাতেও সেটা লেগে গেল 10 ঘন্টা। তাই প্রশ্ন উঠেছে, কেন? অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না সচিবালয়ে, আর পানি আনতে হয়েছে বাইরে থেকে। নতুন গেট করার সময় নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও তা আমলে নেননি তখনকার কর্তারা। সচিবালয়ে আগুন নিয়ে ধূম্রজাল রয়েছেই। নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন, কেপিআই ভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে, কেপিআই কি? কেন সচিবালয়কে কেপিআই ভুক্ত এলাকা বলা হচ্ছে? কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে। কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে, একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না, এখানে দায় অনেকের। ফায়ার সার্ভিস তো অবশ্যই, নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ, সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে, এমনকি সেনাবাহিনী, আর্ম ফোর্সেস দেরকেও কেপিআই এর লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অল্টারনেটিভ প্ল্যান থাকে। সার্বিকভাবে এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না, সবগুলো ডিপার্টমেন্টই এর জবাবদিহিতাতে নিয়ে আসতে হবে। ব্রিগেডিয়ার নাইমের মতে, যে কোনো দুর্ঘটনায় দমকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অন্যদের। সচিবালয়ে যা করা হয়নি, তাই ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। রাসেল শেখ, যমুনা নিউজ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কিনা এটা তদন্ত হলে বলা যাবে, জানিয়েছেন সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। বৃহস্পতিবার দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে কথা জানান তিনি। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনও পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা
প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভয়াবহ আগুনের ঘটনায় দিনভরই উত্তেজনা বিরাজ করেছে সচিবালয় এলাকায়। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল বেশ কয়েক ঘন্টা, বন্ধ ছিল বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। আগের দিন ছিল বড়দিনের ছুটি, বৃহস্পতিবার যেতে হবে কর্মস্থলে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে জ্বলছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলার প্রতিটি ফ্লোর। আগুনের খবর পেয়ে ভোরেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তখনও বুঝে উঠতে পারেননি সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গার ভবনে কিভাবে লাগলো এত বড় আগুন। আগুন লাগার পরপরই একটি ফ্লোরের দুটি ভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরকম নিরাপত্তা বেষ্টনী যে জায়গায় থাকে ওই জায়গায় এইরকম আগুন, এটা আসলে একটা সবার জন্যই দুঃখজনক এবং হতাশার। আমার মনে হয় বাইরের লোক অনেক ঢোকে, এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক ভুগতেছি। সবচেয়ে বড় প্রশাসন সচিবালয়, এইখানে এরকম একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত, মানে প্রত্যাশাই করা যায় না। ফায়ার সার্ভিসের ৬ ঘন্টার চেষ্টায় ৮টা ৫ মিনিটে যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তখন ভেতরে ঢুকতে চেষ্টা করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের প্রবেশে সকাল ৯টার দিকে খুলে দেয়া হয় ৫ নম্বর গেট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। মোবাইলটা করছি আর দেখেছি ৭ নম্বর ভবনে আগুন, তখন তাড়াতাড়ি মানে যে দূরে যাইছি, এখন ঢুকতে তো দেয় না, গাড়ি তো সরাইতে পারি না। অফিস বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে ভিতরে গেলে দেখা যাবে, বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে যে সবই আমাদের পুড়ে গেছে, এখান থেকে যে উপদেশ আমাদের দেখা যায় সবই আপনার পুড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। কেউ বলছেন নাশকতা, কেউ বলছেন আওয়ামী লীগ সরকারের অনিয়ম ঢাকতে পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে নথি। সঠিকভাবে তদন্ত করবে রাষ্ট্র, তখন বোঝা যাবে যে আসলে এটা যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটাও আসবে, আর যদি কোনো শর্ট সার্কিট বাইরে থাকে সেটাও আসবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। কিভাবে আগুন লাগছে সেটা তদন্ত করলে তারাই বলতে পারবে। কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করলেও পুরো সচিবালয় ছিল বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, ফলে বেশিরভাগ মন্ত্রণালয়েই হয়নি নিয়মিত কার্যক্রম। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের মতো একটি জায়গায় এত বড় একটি আগুনের ঘটনা, সেটি কিভাবে লেগেছে কিংবা অন্য কোনো কারণ আছে কিনা সেটি হয়তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু এই আগুনের ঘটনা এই সরকারের জন্য বড় একটি ধাক্কা মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ফায়ার ফাইটার সোহানুরুজ্জামান নয়নকে চাপা দেয়া ট্রাকের চালক বেলাল হোসেন ওরফে সুমনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এদিকে রাতে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হলো নয়নের মরদেহ। রাত 11:15টায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠে জানাজা শেষে নয়নের বড় চাচির পাশেই তাকে দাফন করা হয়। এর আগে নয়নের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নয়নকে এক নজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরাও। এ সময় তাকে গার্ড অফ অনার দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিবার জানায় কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন। বিয়ে হয়েছে বোন সীমা আক্তারের। উপার্জন শুরু করতেই সব কিছু যেন শেষ হয়ে গেল। পরিবারের উপর আছে ঋণের বোঝা। এলাকাবাসীর দাবি রাস্তা বন্ধ করে দিলেই দুর্ঘটনা ঘটত না। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছেন তারা। সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নয়ন। এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। এবার একটি আন্তর্জাতিক খবর। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মনমোহন সিংয়ের বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। এর কয়েক ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। দলের নেতারা এই ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন ঘটনা। মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের বড় অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। এই ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া সরকারের জন্য বিব্রতকর। সুষ্ঠু তদন্তে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বন্ধ সচিবালয়ে আগুন লাগার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সচিবালয় থেকে পতিত স্বৈরাচারের দোষীদের বের না করায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও প্রায় একই প্রশ্ন তোলেন। বলেন, সরকার গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো যোগ্য নয়। গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। তাই তো প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। বিএনপি নেতারা বলেন, সাবধানতা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করলে চক্রান্ত অব্যাহত রাখবে ষড়যন্ত্রকারীরা। মিথ্যা সমালোচনার মাধ্যমে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল, সবকিছু তাদের উজাড় করে দেয়া হয়েছে। খুলনায় এই মন্তব্য করলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দলের পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বলেন, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, যুবকরাই পারবে একটি শোষণ ও নির্যাতন মুক্ত এবং বৈষম্যহীন সমাজ করতে। সবাইকে নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার 18 মাইল এলাকায় পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করতে চালাচ্ছে অপতৎপরতা। এছাড়া বিকেলে খুলনার কয়রা উপজেলার কর্মী সম্মেলনে যোগ দেন ডক্টর শফিকুর রহমান। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে কেবল হত্যার অভিযোগেই মামলা হয়েছে 250 শতাধিক। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নামে করিয়ে নেয় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
রাজনৈতিক বিবেচনায় সরকারের 13 ধারার ক্ষমতা বলে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় মহাপরিচালক জানান 6000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অপরাধে মামলা হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার ইউএনও কামাল হোসেনের বিরুদ্ধে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। উপসচিব পদে কোটা ব্যবস্থা বিলুপ্তি করা না হলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন তারা। সেখান থেকেই আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। হাজার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠলেও খোদ প্রশাসনই কোটা পদ্ধতির ভূত বয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসন হবে মেধা নির্ভর, যেখানে থাকবে না কোনো কোটা, এমন দাবিতে সকালে খামারবাড়িতে মানববন্ধন করেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্দোলনকারী কর্মকর্তারা বলেন, ক্যাডারদের সিন্ডিকেটের কারণে 50 বছর ধরে বৈষম্য চলে আসছে প্রশাসনে। এমন কর্তৃত্ববাদী আচরণে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদুঘরে পাঠানো উচিত। আমাদের উপসচিব থেকে অনূর্ধ্ব পদগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা জনগণের প্রশাসনিক সেবা নিশ্চিত করতে চাই। বিনা সংগ্রামে বিনা পরিশ্রমে আমরা পাইনি, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। চাঁদপুরের মাঝির চরে আলবাখেরা জাহাজে 7 জনকে হত্যার সুষ্ঠু তদন্ত এবং গ্রেপ্তার খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। বাংলাবাজারে সংবাদ সম্মেলনে দলের নেতারা নৌপথ নিরাপদ করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জাহাজে 7 জনকে নৃশংসভাবে হত্যার সাথে আর কেউ জড়িত থাকলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে এবং সাগরে জলদস্যু দমনে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চালানোর আহ্বান জানান শ্রমিক কর্মচারী দলের নেতারা। এদিকে ডকবন্দর শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বন্দরের মুন্সি ফজলুর রহমান মিলনায়তনে এই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থী, শ্রমিক আর খেটে খাওয়া মানুষ জীবন দিয়েছে। ফ্যাসিস্টের দোসররা এখনও বিভিন্ন জায়গায় সক্রিয় উল্লেখ করে তিনি বন্দরের শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান। সভায় জাতীয় নাগরিক কমিটির এবং শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সিলেটের জৈন্তাপুরে ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মিনাটিলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় জিঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা মারুফ আহমদ। বিজিবি জানায়, দুপুরে মারুফ সহ কয়েকজন ভারতের ভেতর খাসিয়াদের সুপারি বাগান এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় মারুফ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিজেপির মিনাটিলা বিওপি তাৎক্ষণিকভাবে বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানায়। গাইবান্ধা সদরে ফয়সাল আহমেদ শামীম নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দাঁড়িয়াপুর গাইবান্ধা সড়কে ঠাকুরের দিঘি এলাকায় মানববন্ধন করেন তারা। বলেন, বৈদ্যুতিক তার চুরির প্রতিবাদ করায় শামীমকে মারধরের পর ধারালো ছুরি দিয়ে আঘাত করে রিঙ্কু, তাহসিন সহ কয়েকজন। ঘটনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 8 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় শামীমের। মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় সড়কে গাছের গুলি ফেলে অবরোধ করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা শামীম হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অবৈধভাবে দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর দেশে ফিরে এসেছেন রবিউল করিম নামের এক ব্যক্তি। নানান জটিলতা সত্ত্বেও শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরতে পেরে খুশি তিনি। এই পুরো প্রক্রিয়াটি সহজ করে দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। তারা জানিয়েছে, অবৈধভাবে প্রবাসে বসবাসকারী কেউ দেশে ফিরতে চাইলে রবিউলের মতো তাদেরও সহায়তা করা হবে। দীর্ঘ 18 বছর ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরা হয়নি, তাই সন্তানদের দেখে বাবা রবিউল করিমের চোখে আনন্দ অশ্রু। 2007 সালে রবিউল মালয়েশিয়া গিয়েছিলেন কাজের জন্য। সেখানে মেডিকেল টেস্টে হয়ে যান আনফিট। এরপরই শুরু যাযাবর জীবন। কলিংয়ে যাই মেডিকেল আনফিট হয়ে পাসপোর্ট থেকে যায়, একটা ফটোকপি ছিল হারিয়ে গেছিল, ধনীকে থেকে গেছি। তারপর থাকতে থাকতে একবার পাসপোর্টে এলো, জার্মানের সার্টিফিকেট আনো, আর পাসপোর্ট হয়নি, আর পাসপোর্ট করতে পারিনি। রবিউলের চলে আসার কথা ছিল দেশে, কিন্তু আশপাশের লোকজনের প্ররোচনায় অবৈধভাবেই থেকে যান সেখানে। কাজ করে নিয়মিত হুন্ডিতে পাঠাতেন অর্থ। এক পর্যায়ে আর্থিক অনটনের কথা চিন্তা করে আশি করেও দীর্ঘদিন আশা হয়ে ওঠেনি। কিন্তু যখন আসবেন ভাবলেন, তখন দেখা দিল আরেক জটিলতা। কারণ তার কাছে ছিল না বৈধ ভিসা, পাসপোর্ট। হারা গেছিল 5 জন, 5 জনের ভিতরে এখনো 3 জন ওইটি আছে। সবাই কি পাসপোর্ট হারায় ফেলছে? না, ওরা পাসপোর্ট আছে, মানে আসেনি। নুর ইসলাম কয়েছিল যে অবৈধ টাকাটা উঠাবি, কিছুদিন থাক। থাকতে থাকতে রোহিঙ্গা ঢুকে গেল, যে পাসপোর্ট জার্মান নাম্বারের সার্টিফিকেট নিয়ে যা, আর পাসপোর্ট করতে পারিনি। শেষ পর্যন্ত ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ও এক মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকের সহায়তায় ট্রাভেল পাস পান রবিউল। আর এতে সহায়তা করে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। ব্র্যাক সংস্থা এবং আলামিন ভাই এবং আপনার সাংবাদিক ভাই, যেমন মালয়েশিয়ায় নিহিত সাংবাদিক ভাই, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের সহযোগিতায় আমার বাবা দীর্ঘ 16 থেকে 17 বছর পরে আমার বাবা বাংলাদেশে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে। আমরা 2017 সাল থেকে এই পর্যন্ত 138 জন প্রবাসীকে তার পরিবারের সাথে আবার মিলিত করতে পেরেছি। নয়ন ভাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন এবং সেখানকার একজন প্রবাসী সাংবাদিক, যার কথা না বললেই নয়, বাপ্পি কুমার দাস, তিনি বারবার ইমিগ্রেশন এবং দূতাবাসে ফলো আপ করেন এবং মনিটরিং করেন। অবশেষে 20 দিন আগে আমাদের রবিউল করিমের নামে ট্রাভেল পাস ইস্যু হয় এবং আমরা পরবর্তীতে আজকে তাকে সফলভাবে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফিরে অবসর জীবন কাটাতে চান রবিউল। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ। কয়েকশো পরীক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হলো মেধাবৃত্তি পরীক্ষা। বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেণীর ৬ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। কেন্দ্র পরিদর্শন করেন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের কর্মকর্তারা। পরে এক অনুষ্ঠানে ৩২তম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০০ কৃতী শিক্ষার্থীর মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ইউএনও সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ২০৩ পদাতিক ব্রিগেড এবং সদর সেনা রিজিয়ন। বৃহস্পতিবার সকালে জেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে রিজিয়ন সবসময় পাশে রয়েছে। আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। পরে বিভিন্ন এলাকার ৬ শতাধিক পাহাড়ি ও বাঙালি শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুর খান চা বাগানের শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। বৃহস্পতিবার সকালে ১০০০ চা শ্রমিক পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা। আয়োজকরা জানান, শীত বস্ত্র বিতরণের জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ও শীত বস্ত্র সংগ্রহ করেন তারা। আজ তা বিতরণ করা হয়। কম্বল ও গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানান দরিদ্র চা শ্রমিকরা। আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার কথা জানান নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা।
এমনি হচ্ছে ওদের স্যালারি কম, প্লাস হচ্ছে ওরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেটা হচ্ছে আদার্স যে বাংলাদেশ সিটিজেন যারা তারা পাচ্ছে, বাট ওরা পাচ্ছে না। দেন ওই জন্য আমরা ডিসাইড করছি যে আমরা এবার হচ্ছে শ্রীমঙ্গলে ওদেরকে দেওয়ার জন্য। সো আমরা বেসিক্যালি এই জন্য আজকে এখানে আসছি। আমরা প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকি দরিদ্র মানুষের মাঝে, যারা এই দেশের আন্ডার প্রিভিলেজড মানুষ রয়েছে তাদের জন্য আমরা কাজ করি। কথাসাহিত্যিক এবং সাংবাদিক মোস্তফা মামুনের 50 বছর উপলক্ষে তার প্রসঙ্গে লেখা হয়েছে সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন। রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোস্তফা মামুনের 50তম জন্মদিন উপলক্ষে সংকলিত এই বইটিতে মোট 101টি লেখা রয়েছে। বইয়ের সম্পাদনা পর্ষদের সভাপতি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। চট্টগ্রামের চান্দগাঁওয়ে সম্পন্ন হয়েছে আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণ। স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং স্কুলের অধ্যক্ষ। অনুষ্ঠানে তারা পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন এবং বিভিন্ন ইভেন্টে অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব আমিরুল মোস্তফা এবং যমুনা টিভির সিনিয়র প্রডিউসার মোহাম্মদ তারেক সহ অতিথিরা। রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় বক্তারা বলেন, গেল 15 বছরে দেশের যানবাহন সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে। তারা আরও বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ট্রাক মালিক চালকরা। বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সরবরাহে তাদের অবদান অবজ্ঞা করলে চলবে না। ভবিষ্যতে এই সেক্টরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমিতির নেতারা। এবারে বেশ কিছু প্রবাসের খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশি সহ সন্দেহভাজন একটি অভিবাসী দলকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন এড়ানোর সময় পুলিশের নজরে পড়ে সন্দেহভাজন এই দলটি অবৈধ অভিবাসী সিন্ডিকেট কাউন্টার সেটিং এর সংকেতের অপেক্ষা করছিল। তারা এ সময় তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। জিজ্ঞাসাবাদ শেষে অভিবাসন বিভাগ এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়। এর আগে একই অপরাধে 2 দফায় মোট 60 জনকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট এবং কনসুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। জানুয়ারি মাস থেকে শুরু হবে এই কার্যক্রম। মালয়েশিয়ার ইপো, জোহর সহ আরও বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসীদের এই সেবা দেবে হাই কমিশন। পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট প্রদান ও প্রবাসীদের প্রয়োজনীয় কনসুলার সার্ভিস প্রদান করবে দূতাবাস। বৃহস্পতিবার হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। আগামী 4 জানুয়ারি থেকে শুরু হবে এই সেবা প্রদান কার্যক্রম। জার্মানিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। জার্মানি জাতীয়তাবাদী যুব ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় সঙ্গীতের পর শুরু হয় বিশেষ আলোচনা। যুবনেতা আব্দুল হান্নান রুহেল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সোহেব আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন ইকরাম, মাহবুবুর রহমান, শাকিল খান, সারোয়ার, আলিফ, রফিকুল সহ যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মী। আলোচনা শেষে শফিকুল ইসলাম সাগরের পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসী শিল্পীরা। স্বাধীনতা 2024 যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের বিজয় হয়েছে কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি। 1971 সালের 16 ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে পৃথিবীর বুকে একটা স্বাধীন ও সার্বভৌমিক দেশ বাংলাদেশের জন্ম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা স্বাধীনতার জন্য বুকে রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছিল, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই সংগ্রামে অনেক ভাইরা এখানে তারা শহীদ হয়েছে, তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করতে। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে সরজায় আয়োজন করা হয় আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন কর্মসূচির, যাতে অংশ নেন 700-র বেশি প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত।
অন্যান্য বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন। শারজায় করা হয় পতাকা র্যালি, প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন। বাংলাদেশ থেকে ইউএইতে যে রপ্তানি আমাদের যে রপ্তানিটা হয় তার অর্ধেকেরও বেশি কিন্তু এই গার্মেন্টসের, এবং তাই সেইখানে আজমানের এই রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং এর মাধ্যমে ফরেন রেমিটেন্স আমাদের যে ন্যাশনাল এক্সচেকারে জমা হচ্ছে। আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রতি বছর এইভাবে সকলকে নিয়ে এইভাবে আনন্দ করে থাকি। এ উপলক্ষে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সভাপতিত্ব করেন ইমন মোহাম্মদ হাকিম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা এই ধরনের উদ্যোগ প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা পালন করছি। সংযুক্ত আরব আমিরাতে একটা বিশাল জনবহুল রেমিটেন্স যুদ্ধ রয়েছে, তাদের অনেক ফ্যামিলির ছোট ছোট কচি কচি বাচ্চা আছে, তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা কি, একাত্তর কি, এগুলো আসলেই তারা জানে না। এই সংস্কৃতিকে আমরা আমাদের এই বাচ্চাদের কাছে একাত্তরের ইতিহাস জানাবার জন্য, আমরা এই বিজয় দিবস ইতিহাস জানাবার জন্য আমরা এই অনুষ্ঠান আমরা করেছি। দিনব্যাপী এই আনন্দোল্লাস শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেয় অনুষ্ঠানের আয়োজকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে স্পেনে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাব। ফাইনাল ম্যাচে জিসন সিক্সার্সকে হারিয়ে জয়ী হয়েছে এল কোরি ক্লাব। 12টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে জিসন সিক্সার্সের বিপক্ষে 3 উইকেটে জয়লাভ করে এল কোরি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরহাদ মীর রাজন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন, সাধারণ সম্পাদক ময়েজউদ্দিন, ক্যাপ্টেন মোহন রহমান সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আফাজ জনি, আব্দুল বাসিত খয়সর, শিপলু আহমেদ নিয়াজি, তুতিউর রহমান সহ আরও অনেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মোল্লা এবং শফিউল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে কিংস ক্রিকেট ক্লাব। পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, এমনটা জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিশন। বৃহস্পতিবার সকালে পিলখানা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রথম বৈঠক শেষে এই কথা জানান কমিশন প্রধান এবং বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। কমিশন প্রধান বলেন, প্রথম বৈঠকে নিজেদের পদমর্যাদা এবং তদন্ত কিভাবে এগোবে সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। জানান 3 মাস সময়ের মধ্যে যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে। অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। যারাই এই ঘৃণ্য কর্মকাণ্ডের পেছনে ছিল তাদের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত চলবে। বলেন, 5ই আগস্টের পর সন্দেহভাজনদের অনেকে দেশ ছেড়ে গেছেন, তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। আর কমিশন মনে করলে যে কারো দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দিতে পারে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে 27 বাংলাদেশিকে। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ জুড়েই চলছে অভিযান। মূলত অবৈধ অভিবাসীদের ধরতে এই অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মুম্বাই থেকে 17 জন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থান থেকে 10 জনকে আটক করা হয়। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 5 ভারতীয় নাগরিককেও। অভিযান চলাকালীন সময় অনুপ্রবেশকারীদের কাছ থেকে জাল নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। গেল 2 মাসে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে 200-রও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দাবি দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।